মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর দেখা গেছে এই 25টার মধ্যে 17-18টা এমসিকিউ হাজির স্যারের বই থেকে লাইন বাই লাইন চলে আসে। এই জন্য হাজির স্যারের বইটা আমাদের পড়া খুবই ইম্পর্টেন্ট। আমি ভিডিওগুলোতে যে কাজ করতেছি সেটা হচ্ছে প্রতিদিন একটা করে টপিক চুজ করা হাজির স্যারের বই থেকে, এবং সেই টপিকটা পুঙ্খানুপুঙ্খ তোমাদের পড়ায় দেওয়া। ফার্স্টে হচ্ছে আমার নোট থেকে পড়ানো, তারপর হচ্ছে তোমাকে বই দেখায় দেওয়া, এবং সবার লাস্টে হচ্ছে এমসিকিউ সলভ করা। ঠিক আছে, তো চলো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। যারা পার্ট ওয়ান দেখো নাই, পার্ট ওয়ানটা এখানে অবশ্যই দেখবা। ওইখানে হচ্ছে আমি মেন তো তোমার হচ্ছে আকার, ইয়াতে আহ, কি বলে পরমাণুর আকার, এটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবা, কারণ ওই ভিডিওটার সাথে তোমার হচ্ছে পরবর্তীতে আমরা যখন ফাজান শিখবো 3.15 টপিক, তোমার ফাজানের নীতি, ওই টপিকটার সাথে এটা খুবই রিলেটেড একটা টপিক। সুতরাং তোমাকে আকারটা খুব ভালো করে বুঝতে হবে। তো আজকে আমাদের পার্ট টু পড়া। পার্ট টুতে আমরা শিখবো হচ্ছে মেনত যোদ্ধতা পড়বো, আয়নীকরণ শক্তি পড়বো, এবং ইলেকট্রন শক্তি পড়বো। নেক্সট পার্টে আমরা তড়িৎ ঋণাত্মকতা এবং ধাতব ধর্ম শিখবো, এবং হচ্ছে আমাদের পর্যাবৃত্ত ধর্মটাকে শেষ করব। ঠিক আছে, ইনশাল্লাহ শেষ করবো। তো চলো আমরা শুরু করি। ফার্স্টে যোদ্ধতা। যোদ্ধতা তোমাকে কি বলবে, মনে করো এভাবে কোশ্চেন করলো যে এমজিও, ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, এইখানে এটা যোজ্যতা কত? ঠিক আছে, এইটা তোমাকে কোশ্চেন করলো, তো তোমাকে মনে রাখতে হবে যে এইটার যোজ্যতা মানেই হচ্ছে তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। ওকে, দেখো তোমার এখানে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2, 8, 1, তাই না? তাহলে এটা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 1। এই ঠিক আছে। ম্যাগনেসিয়াম কত? 2, 8, 2, তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 2। অ্যালুমিনিয়াম কত? 2, 8, 3, তাহলে তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 3। তাহলে যোজ্যতা বের করা খুবই ইজি। কিন্তু মনে করো তোমাকে আমি দিলাম ফসফরাস, কত হবে বলো তো? 2, 8 আর 5। আচ্ছা বলো তো তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এখন কত? 5 হবে কি না? তুমি মনে রাখবা যখন তোমার 4 বা 4-এর বেশি, 4 বা 4-এর বেশি যদি কোনো মান চলে আসে শেষ কক্ষপথে, তখন আমরা সেটাকে 8 থেকে মাইনাস করব। যেমন দেখো এখানে আমি মানে কালার দিয়ে বুঝাইছি। তোমার 8 মানে হচ্ছে, এই দেখো এখানে 8 লিখছি না, এই 8টা আমি এখানে লিখছি। এবং এখানে ধরো 4-এর বেশি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 5। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? এখানে 5। এখানে কত? 6। এখানে কত? 7। তাহলে তোমার এইখানে যোজ্যতা কত? 3। এইটা যোজ্যতা কত? 2। এটা যোজ্যতা কত? 1। সুতরাং তোমাকে যদি আমি কোশ্চেন করি, বলো তো Cl2O7 এটার যোজ্যতা কত? তোমাকে বের করতে হবে যে ক্লোরিনের কত? 2, 8 আর 7। 7 কত? 4-এর বেশি না, তাহলে আমি 8 থেকে এটা বাদ দিব, তাহলে 1। এটি তোমার অ্যান্সার। সুতরাং এই টপিকটা আশা করি ক্লিয়ার হয়েছে তোমার যোগ্যতাটা। আচ্ছা, আসো এবার আমরা আয়নীকরণ শক্তির মধ্যে ঢুকে যাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, যারা আমার আগের ভিডিওটা দেখো নাই তাদের উদ্দেশ্যে এখানে একটা রিক্যাপ করি একটু ছোট। যে দেখো তোমাকে আমি শিখাইছি কি একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, তোমার পারমাণবিক আকার কমে, এই যে কমে গেল মনে করো, হ্যাঁ। এবং একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে আমি কি কি শিখাইছিলাম? ছোট থেকে বড় হয়। কিন্তু আমি তোমাকে কি শিখাইছিলাম? তুমি এভাবে মনে রাখবা, বড় থেকে ছোট হয়, বড় থেকে আরো বড় হয়। তাহলে তোমার আর ভুল হবে না। ঠিক আছে, কারণ তুমি যদি আবার এটাও মনে রাখো, এইদিকে তোমার বড় থেকে ছোট হলো, এটা তুমি মনে রাখলে বড় থেকে ছোট হলো। আবার যদি মনে রাখো এইদিকে তোমার হচ্ছে ছোট থেকে বড় হলো, তাহলে কিন্তু তোমার একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তাই আমি যেটা মনে রাখতাম তুমি এটা মনে রাখতে পারো, তোমার জন্য তাহলে সহজ হবে। ওকে, তোমার পর্যায়ের বাম থেকে ডানে গেলে বড় থেকে ছোট হয়, উপর থেকে নিচে নামলে তোমার ছোট ওই বড় থেকে আরো বড় হয়। এটা তোমার কি বলছি আমি বলো তো? পারমাণবিক আকার, পারমাণবিক আকারের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এটা তোমাকে আমি শিখেছি কি পারমাণবিক আকার, এইটুক টপিক পারমাণবিক আকার থেকে একটু রিক্যাপ করলাম। এখন এটা শিখানোর আবার তোমাকে রিক্যাপ করার উদ্দেশ্য কি? তোমার এখন যে টপিকগুলো তুমি পড়বা, আয়নীকরণ শক্তি বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো, ইলেকট্রন আসক্তি বলো, ঠিক এইটার বিপরীত। ঠিক এইটার কি বিপরীত। ঠিক আছে, আমি এখানে তোমাকে প্রত্যেকটা করে দেখাবো না, কিন্তু তোমাকে এখানে আমি কি শেখাবো? ব্যতিক্রম গুলা শিখাবো তোমাকে। যারা আগে ভিডিওটা দেখো নি তারা অবশ্যই এই জিনিসটা শিখে আসবা। শিখে এসে তুমি আয়নীকরণ শক্তিগুলো নিজে নিজে বের করে দেখবা যে মেলে কিনা। ঠিক আছে, আমি তোমাকে এখানে মেইনত ফোকাস করবো যেখানে তোমার কোশ্চেনটা আসে। তোমার আয়নীকরণ শক্তি থেকে যে যে কোশ্চেন আসে সেখানে আমি ফোকাস করবো। তোমার কিন্তু সিম্পল কোশ্চেন দিবে না এখন আর। ওকে, তোমাকে একটু ব্যতিক্রম ধর্মী যেগুলো যেগুলো একটু ভুল করতে পারো সেগুলো দিবে। সো আসো আমরা শিখি। আয়নীকরণ শক্তি থেকে তোমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে যে ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মক আয়নে এখানে পরিণত হয়। তুমি সংজ্ঞার মধ্যে দেখবা আয়নীকরণ শক্তি তোমার ধনাত্মক আয়নে পরিণত হয়। ঠিক আছে, এরপরে তোমার কি আছে দেখো, ইলেকট্রন আসক্তি যেটা, সেটা তোমার ঋণাত্মক আয়নে পরিণত হয়। এটা আমরা বইয়ে দেখবো নি। ঠিক আছে, আচ্ছা, সো আয়নীকরণ শক্তি তোমার ধনাত্মক আয়নে পরিণত হয়। এবং এখান থেকে তোমার প্রথম যে এমসিকিউটা, এই সমস্ত মৌলের মধ্যে কার আয়নীকরণ শক্তিটা বেশি, সর্বোচ্চ, এবং কার সর্বনিম্ন? খুবই ইম্পর্টেন্ট। হিলিয়ামের হচ্ছে 2372, আর সিএস এর হচ্ছে 376। 2372
376, 2372, 376, বারবার পড়বা, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। ওকে, আচ্ছা এরপরে দেখো তোমার ব্যতিক্রম ধর্মী দুইটা আছে এখানে, এই ব্যতিক্রমটাই তোমাকে দেয়। তুমি যদি নর্মাল নিয়মে করো, দেখো অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে তোমার, আমরা নর্মাল নিয়মে এটাকে বের করে দেখি, ঠিক আছে? নর্মাল নিয়মে বের করলে তোমার কি হয় বলো তো, নাইট্রোজেন তোমার 7 আর অক্সিজেন 8, মানে এটা আমরা পরপর পর্যায় আকারে লিখতে পারছি। আচ্ছা তোমাকে আগে আমি বেসিক থেকে চলে যাই, বলো তুমি আগে এটার পারমাণবিক আকারটা বের করো তো। কি বলছিলাম, একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে, দেখো একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার বড় থেকে ছোট হয়, তাহলে এটা আকার এরকম হবে না, ছবিটা এরকম হবে না, বড় থেকে ছোট হয়েছে, মানে নাইট্রোজেনের আকার বড়, অক্সিজেনের আকার ছোট। এইটুকু তো বুঝতে পারছো? ওকে, গ্রেটার দেন এদিকে আসলো। কিন্তু তোমাকে আমি কি বললাম, আয়নীকরণ শক্তি বের করো বা ইলেকট্রন শক্তি বের করো বা তড়িৎ ঋণাত্মকতা বের করো, ঠিক এটার অপোজিট হয়ে যাবে না? মানে তোমার এখন এইটা এরকম হবে, এইটা এরকম হবে, মানে কার আয়নীকরণ তোমার শক্তি বেশি? নর্মাল নিয়ম অনুযায়ী তোমার নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি না? তুমি নর্মাল নিয়মে করলে এটা আসতেছে না, এটাই তোমার কারেক্ট হওয়া উচিত ছিল, কিন্তু এটা তোমার কারেক্ট হবে না। এটার কারণ হচ্ছে এটা তোমার ব্যতিক্রম। ওকে, এইখানে ভুল করা যাবে না, তোমাকে আমি জাস্ট শিখাই দিব কোথায় ভুল হতে পারে। তোমাকে কিন্তু আমি করে দেখালাম, তোমাকে কিন্তু এইভাবে কোশ্চেন দিবে যে দুইটা মৌল দিয়ে দিল মনে করো, হ্যাঁ, তোমাকে সোডিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে দিল, তো বললো যে বলো এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, তুমি কিন্তু এই টেকনিক ফলো করে বের করলে ওগুলো মিলবে, কিন্তু তোমাকে ব্যতিক্রম গুলো মিলবে না, ব্যতিক্রম গুলো তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, আসো এটা আমরা এভাবে মনে রাখছিলাম যে নো এই দেখো ছন্দটা এরকম, ছন্দ ঠিক না, মানে এভাবে মনে রাখছিলাম নো বেব পিএস এমজিএল, ঠিক আছে? নো বেব পিএস এমজিএল, এটা আমি বারবার পড়তে হবে যে নো বেব পিএস, মনে করো এরকম যে নো বেব, মনে করো PS5 মনে করো কিনে দিবে না, এরকম নো বেব PS5 এমজিএল, নো বেব PS5 এমজিএল, মানে কি দেখো নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। আচ্ছা তারপরে কি আছে, বেব, বেব মানে কি বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। পিএস মানে কি, PS5 মানে হচ্ছে পি গ্রেটার দেন এস, তোমার নর্মাল নিয়ম অনুযায়ী কিন্তু এস গ্রেটার দেন পি হওয়া উচিত, বা বি গ্রেটার দেন তোমার বি হওয়া উচিত, কিন্তু এটা তোমার হচ্ছে না। ওকে, নর্মাল নিয়ম অনুযায়ী তোমার অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম হওয়া উচিত, কিন্তু হচ্ছে না, এগুলো তোমার ব্যতিক্রম। সো কি মনে রাখবা তুমি, যে নো বেব পিএস এমজিএল, নো বেব পিএস এমজিএল 3-4 বার পড়লে হয়ে যাবে। এরপরে দেখো পরেরটা, এটাও তোমার ব্যতিক্রমের মধ্যে পড়ে যায়, ক্লোরিন, সালফার এবং এসসি, ঠিক আছে? এটা আমরা, এটা আমি কিভাবে মনে রাখছি, মনে রাখবা যে চল এসএসসি দি, মানে কি দেখো চল এসএসসি দি, এরকম, ঠিক আছে? এটা তোমার ভুল হতে পারে, এই জন্য আমি এটাকে ছন্দ দিয়ে মনে রাখতাম। সো তুমি নর্মাল নিয়মে আশা করি বের করতে পারবা। ওকে, নর্মাল নিয়মে বের করার নিয়ম তোমাকে যে এখানে আমি শিখাই দিলাম, ঠিক আছে? আগে পারমাণবিক আকারটা বের করবা, ওটারই ঠিক বিপরীত হবে তখন আয়নীকরণ শক্তি। ওকে, আর যখন তোমাকে বলবে এইগুলোর মধ্যে তোমার এইখানে বা এইটার মধ্যে যেটা আসবে সেটা তোমার ব্যতিক্রম, সো তুমি যদি এইটুকু পড়ে থাকো তাহলে তুমি আশা করি পেয়ে যাবা। বলতো তুমি একটু আগে কিন্তু পড়লা কার হচ্ছে আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, হিলিয়াম, হিলিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস না? তাহলে কোশ্চেন এভাবে দিতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি, মনে করো কোন, মানে কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তোমাকে নিষ্ক্রিয় গ্যাস অপশন দিল, চালকোজেনাস অপশন দিল, তারপর নিক্টোজেনাস অপশন দিল, অ্যান্সার কি হবে? নিষ্ক্রিয় গ্যাস, কারণ তুমি জানো হিলিয়াম, হিলিয়াম আমি কত বললাম 2372, বারবার পড়বা। সুতরাং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আয়নীকরণ শক্তি থেকে সমস্ত এমসিকিউ আশা করি হয়ে গেল, যেখানে তুমি ভুল করবা সেটা তোমাকে ধরাই দিছি। আচ্ছা এরপরে আসো ইলেকট্রন আসক্তি থেকে। ইলেকট্রন আসক্তি একটা ব্যতিক্রম ধর্মী। ওকে, যারা আমার গ্রুপ 17, ঠিক আছে, গ্রুপ 17 এর মৌল দেখো না, এই ভিডিওটা দেখো নাই। ওকে, গ্রুপ 17 নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি। ওকে, ওটা অবশ্যই দেখে আসবো, ওখানে তোমাকে যতগুলা ব্যতিক্রম ধর্মী আছে সেটা তোমাকে আমি একটা ছন্দ দিয়ে শিখেছিলাম, ভাই হ্যাঁ, ঠিক আছে, ভাই হ্যাঁ ই, এরকম ভাই হ্যাঁ ই, মানে কি দেখো ভ্যান্ডার ওয়েল শক্তির ক্রম তোমার আয়োডিন দিয়ে শুরু হবে, হাইড্রো অ্যাসিডের শক্তির ক্রম তোমার আয়োডিন দিয়ে শুরু হবে, ইলেকট্রন শক্তির ক্রমটা তোমার ব্যতিক্রম, ক্লোরিন আগে আসবে তারপরে ফ্লোরিন, মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হবে না। এটা তোমার কিরকম, আয়োডিন তারপরে তোমার হচ্ছে ব্রোমিন তারপরে ফ্লোরিন তারপরে ক্লোরিন তারপরে হচ্ছে ফ্লোরিন, এরকম তোমার আসবে এগুলা, ঠিক আছে? সো যারা এই ভিডিওটা দেখো নাই তাদের জন্য এটা মাস্ট টু ওয়াচ। ওকে, কারণ এইটা তুমি ভুল করেই আসো, ঠিক আছে? সুতরাং এটা তুমি অবশ্যই অবশ্যই দেখবা। আচ্ছা, সুতরাং ওই ভিডিও থেকে আমি বলতেছি যে ইলেকট্রন তোমাকে ব্যতিক্রম শিখেছিলাম, সুতরাং ইলেকট্রন আসক্তির ক্রমটা কিরকম হবে দেখো, তোমার ক্লোরিন তারপরে ফ্লোরিন, নর্মাল নিয়ম অনুযায়ী কি হওয়া ছিল, ক্লোরিন ফ্লোরিন হওয়া উচিত ছিল না? কিন্তু ওইটা না হয় তোমার কি হচ্ছে, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, ঠিক আছে? বুঝতে পারছো, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, তারপরে ঠিক আছে ব্রোমিন আয়োডিন। এটার ক্ষেত্রে দেখো অক্সিজেন তোমার আগে হওয়া উচিত না, তুমি এটা ছন্দ তো তোমাকে শিখেছি, দেখো 16 বছরের অপু এস এসি তে পড়ে, সুতরাং তোমার অক্সিজেন দিয়ে শুরু হওয়া উচিত ছিল, কিন্তু অক্সিজেন কোথায় চলে গেছে, একদম লাস্টে চলে গেছে না? প্রথমে তোমার এইটা এস এসি তে প, তারপরে অক্সিজেন, সুতরাং এই দুটা তুমি যদি
মানে ভুল করে আসো তাহলে দুঃখের আর কিছু থাকবে না। ইলেকট্রন আসক্তির মান তোমার 3 রকম হতে পারে। তোমার 0 হতে পারে, পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। পজিটিভ কারা হয় দেখো, নিকেল, আর্গন, ক্রিপ্টন। 0 কারা কারা হয়, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, হিলিয়াম। মানে মোস্ট ইম্পর্টেন্ট পড়া এগুলা। ঠিক আছে, এইগুলো যদি তুমি ভুল করো তাহলে বিপদে পড়বা। আর বাকি সব তোমার পজিটিভ হবে। দেখো তোমার এটার মধ্যে দুইটার মান তোমাকে মনে রাখতে হবে, ফ্লোরিন আর ক্লোরিন। ফ্লোরিন হচ্ছে 300 -328 -349। আমি কিন্তু তোমাকে বেশি, আমার যদি ভিডিওগুলো আগে দেখে থাকো, আমি কিন্তু তোমাকে বেশি গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বলো বা সংখ্যা আমি কম মুখস্থ করতে দিই। কিন্তু যেগুলো দিই সেগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য দিই। যেমন তোমাকে আমি জাস্ট একটাই গণনাঙ্ক স্ফুটনাঙ্ক মুখস্থ করতে দিয়েছিলাম যে সিলিকন ডাইঅক্সাইডের কত, 1610 আর 2230। তুমি যদি আমার ওই মানে পি ব্লক বলো বা এস ব্লক বলো, মানে যতগুলো ব্লকের করাইছে ওগুলো যদি তোমাকে দেখাই, তোমাকে খালি এইটাই মনে হয় মুখস্থ করতে দিচ্ছি, আর বাকিগুলো বলছি দরকার নেই ওগুলো, কারণ এইটাই তোমার ঘুরে ফিরে আসে। অথবা কার্বন ডাইঅক্সাইড থেকে একটা মান দিয়েছিলাম যে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড এর গলনাঙ্ক কত, এরকম। হ্যাঁ, কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক কত। তো এই তোমাকে আমি খুব বেশি মান দিই না এখানে, যেহেতু এই দুটো দিছি সুতরাং এই দুটো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কারণে এই দুটো পরীক্ষায় আসে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তোমার ইলেকট্রন আসক্তির মান কেমন, এখানে ধনাত্মক, এইটাই তোমার এখান থেকে মেইন পড়া। ওকে, এখানে কি ছিল বলো তো, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ ছিল আয়নীকরণ শক্তি, আর এখানে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ধনাত্মক। এটাই তোমার এমসিকিউ দেবে, কারণ এরা 3 রকম মান হইতে পারে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আমরা একটু পড়ি। দেখো তড়িৎ ঋণাত্মকতাটা খুব সহজ। তুমি পরপর মৌল লিখতে পারো না, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। দেখো হাইড্রোজেন বাদ, হিলিয়াম বাদ, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন বাদ। ওকে, আমরা কি করবো এখন দেখো, আমরা শেষ থেকে শুরু করবো। ফ্লোরিনকে আমরা 4 লিখবো এবং 0.5 করে পিছনের দিকে কমাতে থাকবো। দেখো 3.5, 3, 2.5, 2, 1.5, 1। সুতরাং তোকে আমি হঠাৎ করে কোশ্চেন করলাম, বলো তো কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত। তোমার যদি মুখস্থ না থাকে, ডোন্ট ওয়ারি, তুমি জাস্ট ফ্লোরিন, অক্সিজেন, মানে তুমি পরপর মৌলগুলো লিখবা, এখান থেকে পরপর মৌলগুলো লিখে তুমি এখান থেকে 4 বসায় তুমি 0.5 করে কমাতে থাকবা। তাহলে তুমি কার্বন ইজিলি বের করতে পারবা। এই যে 2.5, সহজ না? আচ্ছা, এবার দেখো তোমার পোলার হওয়ার শর্ত কি। দেখো তো পোলার হওয়ার শর্ত হচ্ছে 0.5 থেকে 0.5 থেকে 1.9, এই রেশিওর মধ্যে তোমাকে থাকতে হবে। তোমাকে যদি এরকম মান আসে 1.4 মনে করো মান আসলো, তাহলে সেটা পোলার। বুঝতে পারছো? তাহলে সেটা কি হলো, পোলার। আচ্ছা, এইটা আমরা একটু পরে বের করে দেখাবো তোমাকে যে পোলার কেন, মানে পানি কেন পোলার, এটা আমরা এক্সাম্পল দিয়ে দেখো। দেখো হাইড্রোজেন তোমার 2.1। হ্যাঁ, তারপরে দেখো ফ্লো, এই চারটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। ফ্লোরিন তো তুমি জানো হচ্ছে 4। আর ক্লোরিন কত, ক্লোরিন মনে রাখা সহজ। দেখো ক্লোরিনের সি আছে না, সি তোমার কত নম্বর অ্যালফাবেট, 3 নম্বর অ্যালফাবেট। তাহলে ক্লোরিন 3, সুতরাং এটা তোমাকে আর মুখস্থ করা লাগতেছে না, তুমি আমার কথাটা শুনলে এমনি মনে থাকবে যে ভাইয়া বলছিল ক্লোরিনের সি আছে, সি 3 নম্বর অ্যালফাবেট, মানে এর মান 3। আচ্ছা দেখো ব্রোমিন, ব্রোমিনে বি আছে না, বি মানে তোমার 2 থাকবে। 2, আর কষ্ট করে এটা 8 মনে রাখো এখানে। ঠিক আছে, একটাই ব্যতিক্রম, 2 মানে 8। আই, আমার হচ্ছে কলেজের রোল ছিল 25। ঠিক আছে, আমি এভাবে মনে রাখছিলাম যে আমার রোল 25, আই 25 এরকম। ওকে, বা আই 2.5। সুতরাং তোমার এই চারটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো আমি হাইড্রোজেন এবং অক্সিজেন এটা নিয়ে কাজ করব। দেখো তোমার পানি, হ্যাঁ, পানির মধ্যে তোমার ও এইচ বন্ড আছে না, তাহলে দেখো অক্সিজেনের মান কত, 3.5। এই যে 3.5, আর হাইড্রোজেনের মান কত, 2.1। তোমার মাইনাস করলে কত হয়, 1.4। এই দেখো তো 1.4 এই রেশিওর মধ্যে আছে না, তাহলে পানি একটি তোমার কি বলো, পোলার দ্রাবক বা পোলার যৌগ। বুঝতে পারছো, এইভাবে তোমার এটাকে করা লাগে। আচ্ছা, তাহলে বলো তো তড়িৎ ঋণাত্মকতা যার বেশি তার সেটা শক্তিশালী জারক। এইখানে তুমি ফোকাস করো। তুমি একটু আগে কি পড়ছো, তুমি একটু আগে পড়ছো ইলেকট্রন আসক্তি। এইটাই কিন্তু তুমি এই যে গ্রুপ সূত্রের ভিডিওতে আমি বারবার করে বলছি যে ই হচ্ছে ব্যতিক্রম, অলওয়েজ ই ব্যতিক্রম। তোমার তড়িৎ ঋণাত্মকতার ক্রম আসলে কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আসবে। ওকে, এইটাকে এখানে একটু ফোকাস দিবা, এখানে ভুল করবা না। ঠিক আছে, এটা তোমার একটা ভুল করার জায়গা। আচ্ছা, আমরা মানগুলো একটু রিক্যাপ করি। দেখো এটা তোমার 4 ছিল, আমার রোল কত ছিল, 25 ছিল। হ্যাঁ, সি মানে তোমার 3 ছিল, বি মানে 2 ছিল, 2 এর পরে কত ছিল, 8 ছিল। এই তো হয়ে গেল পড়া, খুব ইজি না? আচ্ছা, কক্ষ তাপমাত্রা কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এইটা গেল তোমার এই যে 3টা পড়া। পরের ভিডিওটা খুব ছোট হবে, এটা যেহেতু বেশ বড় হয়ে যাচ্ছে এই জন্য এখানে আর আমি টানলাম না। পরের ভিডিওতে আমি তোমাকে বাকি যে 2টা টপিক আছে ওই ওই দুটো দেখাই দেবো, ধাতব ধর্ম আর এটা কি জানি আছে, ওটা দেখাই দেবো। ঠিক আছে। আচ্ছা, এখন বই থেকে একটু দেখো, এই যে যোজ্যতা, হ্যাঁ, এই যে তোমার ছক থেকে তোমাকে সবগুলো করাইছি। ওকে, তোমার কখন কি হবে এটা তোমাকে শিখাই দিছি। আচ্ছা, আয়নীকরণ শক্তি দেখো, তোমার আয়নীকরণ শক্তি থেকে এই যে দেখো, এই যে ধনাত্মক আয়নে পরিণত হয়, এটাই তোমার পড়া এখান থেকে। কার কত, এটুক পড়বা। কার সর্বোচ্চ, কার সর্বনিম্ন। সর্বোচ্চ তুমি এখান থেকে আর সোডিয়ামটা পড়তে পারো, আর তোমাকে আমি মান মুখস্থ করতে দিব না। আচ্ছা, এরপরে তুমি এই যে এই 3টা লাইন একটু রিডিং করবা। এখান থেকে যে সিএস টা সর্বনিম্ন, তাই এটা আবার পড়বা। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হয়। এরপরে দেখো এই তোমার এখানে আমি শিখালাম না, বলতো বেব, নো,
পিএস, এমজি, এল, হ্যাঁ দেখো বেব মানে বেরিলিয়াম বড়, নো নাইট্রোজেন বড়, তারপরে এমজি, এই যে সরি এমজিএল, এই যে এমজিএল, তাই না? তারপরে পিএস, ওকে। এরপরে দেখো এই যে হিলিয়াম সবার উপরে আছে না, এটা আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। ক্লিয়ার হয়েছো? এটা আয়নীকরণ শক্তির মান কি সবচেয়ে বেশি। এরপরে দেখো, তাহলে এইটা দিয়ে তোমার সবগুলো হয়ে যাচ্ছে না, তোমাকে ইয়েটা পড়াই দিলাম। আচ্ছা, এই ছকমক কিছু পড়তে হবে না, এখান থেকে জাস্ট একটু দেখলা। এই দেখো তোমার এইখানে যে এই যে এমসিইউ গুলো আছে, এইটাই কিন্তু তোমার আসল সেই পড়াটা, যেটা তোমাকে শিখালাম। বিই গ্রেটার দেন বি, এন ও এন গ্রেটার দেন ও, এরকম আমি এইভাবে মনে রাখতাম। ওকে, বারবার লিখবা হয়ে যাবে। এইখানকার যদি বলো যে ভাইয়া এই ব্যাখ্যাগুলো পড়ার দরকার আছে কিনা, তোমার এইচএসসির জন্য এটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য ব্যাখ্যা পড়া আর ইম্পর্টেন্ট নয়। ওকে, এটা বাদও দিতে পারো এইটুকু। আচ্ছা, তোমার জাস্ট ওইটুকু পারলে হবে। এই যে এইগুলা বলো তো, এইটা তোমাকে শিখালাম না? হ্যাঁ, এই যে তুমি পরপর মৌলগুলা তুমি কি বের করা, 4 তারপরে 2 পয়েন্ট মানে সরি 0.5 করে কমাতে থাকবা। ওকে, আচ্ছা এটুকু হয়ে গেল। এই যে এ চল এস এস সিডি তোমাকে যেটা শিখালাম, চল এস এস সিডি। ওকে, এই যে এটা তোমার আসে, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, ইলেকট্রন আসক্তি থেকে তোমাকে কি শিখাইছি বলতো? নেগেটিভ আয়নে পরিণত হবে, যে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করে। ওকে, আচ্ছা এখানে তোমার কি শিখাইছি? ফ্লোরিন এবং ক্লোরিনের মানটা মুখস্থ করতে বলছি। ইলেকট্রন আসক্তি মানে কি হবে? তোমার ব্যতিক্রম হবে বলছি, মানে তোমার ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। ওকে, আচ্ছা ক্লিয়ার হয়েছে আশা করি। এটার মানে যে জিরো, এই দেখো তোমার কখন কি হইতে পারে, ধনাত্মক কখন হইতে পারে, এইগুলা ক্ষেত্রে ধনাত্মক হইতে পারে। হ্যাঁ, ঋণাত্মক কখন হইতে পারে, এই যে এখানে লেখা আছে যে কখনকার কি বেশি কখনকার কম। হ্যাঁ, এই যে শূন্য কখন হয়, ওকে, ঋণাত্মক কখন হয়, এগুলো আশা করি পারবা, তোমাকে ছক থেকে পড়াই দিচ্ছি। এবং এখানেও দেখো আমি একটু একটু করে বক্স করে রাখছি, যেন তোমার একটু পড়তে সুবিধা হয়। এগুলো একটু দেখতে পারো, ব্যাপার না এগুলা। এরপরে দেখো এই যে এটা তোমাকে যেটা শিখালাম, এই যে এটা তোমার অক্সিজেন দিয়ে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু না হয় অক্সিজেন লাস্টে চলে গেছে। তোমার এইটুকের মধ্যে তাকাও, তোমার ফ্লোরিন দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোরিন দিয়ে শুরু হয়েছে। সুতরাং এইগুলো জায়গায় ভুল করলে খুব বিপদে পড়বা। আচ্ছা, এখানে আর তেমন এই যে এগুলো তোমাকে আবার এখানে দেখাইছে, এগুলো দেখলা এখান থেকে। এই যে এটা আবার দেখলা এখানে, এই যে ছবির মাধ্যমে বোঝাইছে, এই ছবিটা দেখলে একটু। আর তেমন কিছু নাই। এই যে এএমসিকিউ গুলো বাদ দেওয়া কখনোই যাবে না। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা তোমাকে শিখালাম যে কি হবে, এই যে এটা থাকলে তোমার পোলার হবে। আচ্ছা, যারা এই এমসিকিউটা পারো না, এই এমসিকিউটা আমি শিখাইছি একটা ভিডিওতে, ঠিক আছে? ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবা, যে খুব শর্টকাটে। তুমি এখানে 6 দেখতেছো না, 6 মানে D2sp3, আমার সংকরায়নের ভিডিও অবশ্যই দেখবা। ওকে, তাহলে এই এমসিকিউ গুলো মুখে মুখে অ্যান্সার করতে পারবে। এটার আকার কি বলতো? অষ্টতলকীয়, ঠিক আছে? 6 থাকলে অষ্টতলকীয় হয়। এগুলো আমি ওই ভিডিওগুলোতে খুব ডিটেলস শিখেছি। হ্যাঁ, ওই ভিডিওগুলো দেখো, এখানে আর আলোচনা না করি, কারণ ভিডিও এমনি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই যে মানগুলো তোমাকে আমি শিখাই দিছি, বই দেখে জাস্ট দাগায় নিবা। এই ছকটা অবশ্যই পড়বে, যে দাগানো লাইনগুলো পড়বে, দাগানো লাইন থেকে কিন্তু তোমাকে আমি ওখানে নোট করে দিছি। ওকে, আচ্ছা এটা একটু দেখবা, এই দুটো লাইন শেষ। এবার দেখো এমসিকিউ সলভ করি। নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতার মান ভুল? তুমি এমনি এটা পারবা। দেখো ব্রোমিন তোমার 2.5 না, ব্রোমিন ছিল 2.8, এই যে আমি এটা শিখালাম। ওকে, বাকিগুলো তোমার ঠিক আছে। আচ্ছা, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কোনটির উপর নির্ভরশীল নয়? যোজনীর উপর কখনো কোনো কিছু নির্ভরশীল না, বাকিগুলোর উপর নির্ভরশীল। আচ্ছা, সর্বাধিক সর্বাধিক স্থায়ী সক্রিয়, এটা আমি পরের ভিডিওতে এই জিনিসটা শিখাবো, যে দন্তস্ব মানে পরের যে পার্টটা, এটারই যে পরের পার্ট, ওইটাতে আমি এটা শিখাবো। এখানে এখানে আমি দেখায় রাখি যে এটা সিএস হবে, ঠিক আছে? দন্তস্ব মানে দন্তস্ব হলে সিএস হয়। ওকে, আচ্ছা এইটাও তোমার পরের ভিডিওর পার্ট, বাট এখানে হচ্ছে এমসিকিউটা দেখাই দিই, যেটা ডিপিএস এরকম, ঠিক আছে? আয়নীকরণ শক্তির উপর ভিত্তি করে কোনটির ক্রম সঠিক। আচ্ছা, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আমি পরিচয় দিই, আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, 63 এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।